একটা সিটি যখন মায়ের থেকে বাবার থেকে আসতো, এটা কলিদের মধ্যে নিয়ে রাখতাম, দেখতাম যে মানে কি লেখছে মা, এই ছিল আমাদের আবেগ। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই আমরা মারা বাবারাও ধৈর্য ধারণ করতে পারি না। যখন একটু একটু পরে সামান্য কিছু হলে একটা কল দেয়, আমরা কিন্তু সেটা পারতাম না। আমরা একটা সিটির অপেক্ষায় আমরা থাকতাম। এই ছিল আমাদের সময়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আল হেরা জিটিভি, সঙ্গে রয়েছে আমি হুসাইন মাহমুদ। আজ আমরা গল্প আড্ডা নিয়ে উপস্থিত হয়েছি ঈদের বিশেষ অনুষ্ঠান। আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় একজন ব্যক্তি, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক, আল হেরা কিডস হ্যাভেনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, জামিয়াতুল হেরার মোহতামিম, আল হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ওস্তাদ মাওলানা জাফর আহমদ মজুমদারের সাথে আমরা কথা বলবো। পুরো অনুষ্ঠান জুড়ে কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের প্রতিটি পর্বে একজন করে আমরা ইসলামিক তারকাদেরকে রাখি আমাদের এই অনুষ্ঠানে। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন দর্শকদের উদ্দেশ্যে, প্রথম আপনি কিছু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন দেখবেন, তাদেরকে আমরা জানাচ্ছি মোবারকবাদ। বিশেষ করে আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুরুতে চলে যাব, আপনার জীবনী জানতে চাইবো। শুরুতে আপনার পড়ালেখা কোথা থেকে শুরু হয়েছে সেই ব্যাপারে আপনি আমাদেরকে শুরুতে একটু বলবেন। জি আলহামদুলিল্লাহ, আমি আমার আব্বা আম্মার বড় সন্তান, জি, বড় ছেলে হিসেবে যেমন একটা আবেগ নিয়ে আমাকে মায়ের কোলে রাখার কথা, কিন্তু তা মা করেন নাই। যখন ছোট থাকতে প্রথমত আমি মনে করতাম মানে আমার মাটা মনে হয় একটু ভিন্ন, যে মানে আমার প্রতি দরদ নাই, দয়া নাই। আমার বয়স যখন সম্ভবত 6 বছর 7 বছর বা 5 বছর, তখনই আমাকে আমার নানার বাড়িতে দিয়ে দিয়েছেন। অর্থাৎ এমন কি নানার বাড়ির মাদ্রাসা, অর্থাৎ নানার মাদ্রাসায় দিয়ে দিয়েছেন এবং আমি সেখানে থাকতাম, নানার বাড়িতে থাকতাম। এমন কিন্তু না যে আমার আম্মা সহ থাকতে, এমন না, তা আমি একাই থাকতাম। তা আমার নানার তত্ত্বাবধানে আমি থাকতাম। মোকরা মাদ্রাসায় পড়ালেখা করেছি। সেখানে 1 2 3 ক্লাস 4 পর্যন্ত। সম্ভবত ক্লাস 5-এর সময় আমি একটু রাগ করে বের হয়ে গিয়েছিলাম। জীবনে একবারে রাগ করে একটু আসছিলাম মায়ের কাছে। আসার পরে এমন কঠিন শাসন আমাকে করেছেন যে বলছে তোমাকে খাওয়া দিব না, আবার ওইখানে ফিরে যাবা। যখন রাগ করলাম আমি বলছি ওইখানে আমি পড়বো না। তখন আমাকে আরও বললো যে যদি ওইখানে না পড়ো তোমাকে আরও অনেক দূরে দিয়ে দিব। তখন কুমিল্লা শহরে নিয়ে আমাকে ভর্তি করাই দিলেন। এই যে জীবনের সূচনা লগ্ন থেকেই এভাবে আমার বাইরে শুরু হলো। তারপরে কুমিল্লা শহরে পড়লাম, কুমিল্লার দামতিয়ালিয়ায় পড়লাম, এরপরে কয় মাদ্রাসায় দারোয়ার সাথে পড়লাম। নোয়াখালী আপনার এলাকায় যে আমানতপুর মাদ্রাসায়ও আমি পড়ালেখা করেছি, সেখানে পড়ালেখা করেছি। তারপরে মালিবাগ চৌধুরী পাড়ায় পড়ালেখা করেছি। তামিরুল মিল্লাত মাদ্রাসায় পড়ালেখা করলাম। ইউনিভার্সিটি দারুল হাসান ইউনিভার্সিটি, তখনকার সময় অনেকেই যারা মাদ্রাসায় পড়ুয়া ঢাকা ইউনিভার্সিটি সে ওইটাকে গুরুত্ব দিতেন, কারণ ওইখানের ওস্তাদগুলো সব বাইরের রাষ্ট্রের ছিলেন, অর্থাৎ মিশরের ছিলেন। এত চমৎকার পরিবেশ ছিল তখন। আমরা তখন দারুল হাসান ইউনিভার্সিটিতে আমরা পড়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, এই হলো আমার পড়ালেখার যে ধারাবাহিকতাটা। আমরা জানি যে বর্তমানে অনেক সংসদ সদস্য রয়েছে আপনার ছাত্র, তো আমরা সেই বিষয়ে আমরা আরেকটু পরে যাব। এই যে পড়ালেখার সময় এমন কোনো ওস্তাদ আছে কিনা যে আপনাকে অনেক আদর করতো, এরকম আছে না অনেক সময়? আর হয়তো বা অনেক সময় পড়ালেখা মন চায় না যে বাড়িতে একটু পালিয়ে যাই, বিশেষ করে মাদ্রাসায় কিন্তু এরকম হয় ছোট বাচ্চারা। আমাদের বেলায় হয়েছে, আমরাও মাদ্রাসায় রেখে চলে যেতে, এরকম হতো না যে পালিয়ে যাওয়া মাদ্রাসা থেকে? হ্যাঁ, আমি আমার আসলে যেহেতু আমি সারাটা জীবনে হোস্টেল জীবন আমরা কাটিয়েছি, তো হোস্টেল জীবন কাটানোর মাঝে এরকম মনে হইতো, এবং জীবনে তো একবারেই ফালাইয়ে গিয়েছিলাম। বলছি তো, আমি আমার অনেক ছাত্রকে বলি আমি জীবনে একবার ফালাইছি। এই জন্য আমার কোনো ছাত্র যদি একবার ফালায় আমি তাকে কিন্তু বকা দিই না, আমি বলতে আমি একবার ফালাইছি, এই জন্য আর জীবনে কিন্তু ফালাবা না। এটা আমি আমার ছাত্রদেরকে নসিহত করি। এটা দ্বারা আবার ছাত্ররা এটা যেন না বুঝে যে একবার ফালানো মনে হয় জায়েজ, এটা আমি বুঝাচ্ছি না, আমি খুবই ছোট ছিলাম। তো এখন যে জিনিসটা হলো যে আসলে আমরা যখন হোস্টেল জীবন কাটিয়েছি তখন মোবাইলের যুগ ছিল না। আমরা একটা চিঠি লিখতাম, পোস্ট অফিসে যাওয়া আসা করতাম, আবার চিঠির উত্তর কখন আসবে এভাবে অপেক্ষায় থাকতাম। একটা চিঠি যখন মায়ের থেকে বাবার থেকে আসতো, এটা কলিদের মধ্যে নিয়ে রাখতাম, দেখতাম যে মানে কি লেখছে মা,
এই ছিল আমাদের আবেগ। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই আমরা মারা বাবারাও ধৈর্য ধারণ করতে পারি না। যখন একটু একটু পরে সামান্য কিছু হলে একটা কল দেয়, আমরা কিন্তু সেটা পারতাম না। আমরা একটা চিঠির অপেক্ষায় আমরা থাকতাম। এই ছিল আমাদের সময়। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আমাদের ওস্তাদদের এত মায়া, তাদের এত কঠিন শাসনও ছিল। এই শাসন মায়া মিলেই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সাথে অসংখ্য এই যোগ্য আলেমেরা তৈরি হয়েছে। আমার মতো নগণ্য রব্বে করিম দয়া করে আল্লাহ রব্বুল আলামিন একটা অবস্থান দিয়েছেন। এটা রব্বে করিমের দয়া, এটা যোগ্যতা না, এটা মা বাবার দোয়া, ওস্তাদদের দোয়া এবং দীর্ঘদিন সাধনার কারণেই রব্বে করিম এই অবস্থায় এনেছে। জি, আসলে চাইলে তো আপনি যে পড়ালেখার যে বিষয়টি আমরা জেনেছি যে ভার্সিটিতে পড়েছেন, তারপর সকল ধরনের মাদ্রাসায় পড়েছেন কওমি থেকে শুরু করে, তারপরে চাইলে তো ব্যবসা বাণিজ্য বা অন্য সাইটগুলো বেছে নিতে পারতেন, কিন্তু এই দিনই খেদমত নিয়ে কেন? আসলে আমি যেটা বলবো, প্রত্যেকটা মানুষের ছোট থেকে একটা স্বপ্ন থাকে। আমার জীবনে একটা লক্ষ্য ছিল। যখন আমরা একসাথে বন্ধু বান্ধব ক্লাসমেটেরা বিভিন্ন সময় গল্প করতাম, তখন আমরা কিন্তু একজন বলতাম তোমার মানে ওর লক্ষ্য বলতো, কেউ বলতো আমি যে আমাদের বন্ধুদের মধ্যে আমি ইসলাম ব্যাংকের সবচেয়ে বড় অফিসার হব, কেউ বলতো আমি যে কি কয় বক্তা হব, কেউ বলতো আমি ডাক্তার হব, কেউ বলতো আমি মানে সরকারি অমুক কর্মকর্তা হব, কেউ বলতো ইউনিভার্সিটি টিচার হব। আমিও বলতাম আমি একজন শিক্ষক হব, আমি খাইতে পারি না পারি আমি একজন মাদ্রাসার শিক্ষক হব। এটা আমার ছোট থেকেই স্বপ্ন ছিল। সেই স্বপ্নকে ধারণ করেই রব্বে করিমের দয়া, যে তামির মিল্লাত মাদ্রাসায় ভর্তি পরীক্ষা দিতে যাব, ভর্তি হইতে পারবো কিনা এটা নিজের মনের মাঝে একটু ভয় ছিল। সেই তামির মিল্লাতেই আমি শিক্ষক হয়েছি আলহামদুলিল্লাহ। পড়ালেখার পরেই শিক্ষকতা করেছি, 19টি বছর শিক্ষকতা করেছি, আরবি প্রভাষক হিসেবে ছিলাম। তো আলহামদুলিল্লাহ এটা আসলে শিক্ষকতার মাঝে যে লাভ, এটা কেন আমি বেছে নিলাম, কেন অন্যটাকে বেছে নিলাম না? বেছে নেওয়ার কারণ হচ্ছে কি, আমি দেখেছি শিক্ষকতার মাঝে যে এটার মাঝে আছে কি দুনিয়াও আছে আখিরাতও আছে। আর রব্বে করিম বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ারও কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও। আর মানুষ যখন মারা যায়, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমলের দরজা সব বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা জারি থাকে, তিনটাই এখানে আছে, সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তাহলে এই কাজগুলো শিক্ষকতার মাঝে রয়েছে। আমাদের এই দুনিয়া তো অস্থায়ী, যখন আমরা চলে যাব আমার অসংখ্য ছাত্র রয়েছে, যেহেতু তামিরি মিল্লাতে শিক্ষকতা করেছি যেখানে 14-15 হাজার ছাত্র এট এ টাইম রয়েছে, তাহলে সেখান থেকে 19টি বছরে কত ছাত্র বের হয়েছে। বিশ্বের যেখানে যাই না কেন অনেকগুলো রাষ্ট্র রব্বে করিম আমাকে সুযোগ করে দিয়েছে সফর করার, সেখানে তামিরি মিল্লাতের ছাত্র পাই। এর মধ্যে অসংখ্য আল্লাহওয়ালা রয়েছে, তাকওয়াবান রয়েছে। তাহলে এর যাজা তো আমি দুনিয়াতে পাচ্ছি, আখিরাতেও পাবো। এবার আমরা আপনার কাছে যাব। আমরা গত দুদিন থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল, যেটি হলো আপনার একজন ছাত্র নোয়াখালী 6 আসনের এমপি আব্দুল হান্নান মাসুদ, তিনি আপনার কাছে এসেছেন আপনার মাদ্রাসায়। আমরা দেখেছি সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়া ভাইরাল। তো আমরা জানি যে পরবর্তীতে আমরা খবর নিয়ে দেখলাম আপনার অনেক ছাত্র রয়েছে বর্তমান সংসদ সদস্য। তো যখন আপনার ছাত্ররা সংসদে বক্তব্য দেয়, তখন আপনি উস্তাদ হিসাবে আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের আসলে আমাদের ছাত্রদের মধ্যে, তামিরি মিল্লাতের ছাত্রদের মধ্যে অনেকেই আছে বর্তমানে সংসদে রয়েছেন, এবং কয়েকজন ছাত্র রয়েছেন যারা সামান্য ভোটে তারা হেরে গিয়েছেন। যে আলহামদুলিল্লাহ শুধুমাত্র সংসদ সদস্য না, তারা যখন কথা বলে তখন আমাদের কাছে অনেক ভালো লাগে। শিক্ষক হিসেবে দেখেন, যিনি রাষ্ট্রপ্রধান তিনিও কোনো না কোনো শিক্ষকেরই ছাত্র। শিক্ষকেরই তো জাতির শ্রেষ্ঠ সন্তান। যে এই জন্যই আমি শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছি। 2 নম্বর, আপনি যে কথাটি আমাকে বলেছেন যে আমার তো ভালো লাগার অবশ্যই যে আমাদের ছাত্ররা যে এমপি হয়েছে, বিভিন্ন পর্যায়ে রয়েছে, শুধু তাই নয়, আমাদের ছাত্রদের মধ্যে বর্তমানে ঢাকা জজ কোর্টের জজ হিসেবে রয়েছে, বিভিন্ন জজ কোর্টের জজ হিসেবে আছে, বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে আছে, বাইরের রাষ্ট্রীয় ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে আছে। ডক্টর হাফিজ আপনারা দেখেছেন তুরস্কতে, এরপর লন্ডনে আছে, বিভিন্ন রাষ্ট্রে আমাদের ছাত্ররা বিভিন্ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টিচার হিসেবে আছে। শুধু তাই নয়, পুলিশের বিশাল বিশাল অফিসার রয়েছে। এই যে শুধু বর্তমানে যে আমাদের
এই ঢাকা জোনের মধ্যেও আলহামদুলিল্লাহ যে এডিশনাল এসপি হিসাবে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন উচ্চ পদে আমাদের ছাত্ররা রয়েছে। বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই, এবং বাইরের রাষ্ট্রেও বিভিন্ন ভালো ভালো উচ্চ পদে আমাদের ছাত্ররা রয়েছে। এটা আমাদের ভালো লাগার যে আমরা যারা শিক্ষক। আচ্ছা, এই যে হান্নান মাসুদ, সেই বর্তমানে সংসদ সদস্য নোয়াখালী 6, আপনার কাছে এসে আমরা দেখলাম একদমই বসে ওস্তাদের হাত ধরে, যেভাবে আমরা দেখলাম ঘাড়ে হাত দিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই যে নরম একদম সাদা সরলভাবে চলা যে আপনার ছাত্র, এটাকে আপনি কিভাবে দেখছেন? একজন যে সাথে সাথে আপনার সাথে দেখা করার জন্য চলে এসেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের ছাত্র আব্দুল হান্নান মাসুদ, ও তো আমাদের একবারেই ছোট ছাত্র। কিছুদিন আগেই মিল্লাত থেকে বের হয়েছে, তারপরে ডাবিতে এই জুলাই আন্দোলনের পরেই তারা চমৎকার একটা ভূমিকা রেখেছিল। তা আসলে ওস্তাদ হিসাবে আমাদেরকে খুবই শ্রদ্ধা করেন, এবং সে, আপনি তো দেখেছেন, চরম বিনয়ের সাথে সে আমার কাছে এসেছে এবং বলেছে সেও চায় তার এলাকায়, তার এলাকার মানুষের জন্য এরকম দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে। হ্যাঁ, আলহেরার মতো করে প্রতিষ্ঠা করার জন্য সে, আমি তাকে আশ্বাস দিয়েছি, ইনশাল্লাহ তুমি উদ্যোগ নাও, আমি যেই কটা প্রতিষ্ঠান, আমি সবগুলো, আমি তোমাদের সর্বোচ্চ হেল্প করব, কারিকুলাম সিস্টেম, শিক্ষক দিয়ে আমি এটা হেল্প করব ইনশাল্লাহ। এবং সে আমাকে অনেক ভালোবাসে। আমাদের যারাই রয়েছে ছাত্র সবাই, আসলে আমরা শিক্ষক হিসাবে আমরা তো তাদের কাছে মানে শ্রদ্ধাবোধের সব কিছু আমরা পাচ্ছি, এটাই আমাদের ভালো লাগার, এটা রব্বে কারিমের দয়া। জি, তারপরে আমরা আপনার কাছে যাব যে আপনার যেটি আমরা জানি, আপনার আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের আওতাধীন অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। সে প্রতিষ্ঠান আপনি বর্তমানে পরিচালনা করছেন। তো এত বড় একটা পরিবার কিভাবে পরিচালনা করছেন? আলহামদুলিল্লাহ। আসলে প্রথমত আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন এটা পরিচালনা করার জন্য আমার একটা সেন্ট্রাল টিম আছে। যে সেন্ট্রাল টিমে কারা কাজ করছে, যাদেরকে একবারে নিচের একজন শিক্ষক থেকে উঠে একটি ব্রাঞ্চের দায়িত্বশীল দিয়েছিলাম, দায়িত্বশীল থেকে তারপরে সিনিয়র হইতে হইতে তারপরে তাদেরকে আমার পাশে নিয়ে এসেছি। এই সেন্ট্রাল টিম, আমার কারিকুলাম বিশেষজ্ঞ আলাদা রয়েছেন, এরপর অডিট টিম আলাদা আছেন, এর পরবর্তীতে প্রতিটি ক্যাম্পাসের পর্যবেক্ষণ করার জন্য সিসি ক্যামেরা। মনে হয় যেন একটি ব্রাঞ্চ চালাইলে যে শ্রম, যে কষ্ট, ততটুকু না সবগুলি ব্রাঞ্চ চালানোর ক্ষেত্রে। কারণ হচ্ছে কি, সব কিছু আমরা নিয়ন্ত্রণটা সেন্ট্রাল থেকে করছি। আমাদের যে প্রত্যেকটা সেক্টরে আমাদের দায়িত্ব সেন্ট্রালে দেওয়া আছে, এবং প্রতিটা দায়িত্বশীল কিভাবে কথা বলতেছেন ওইটা পর্যন্ত আমাদের এখানে অডিও ভিডিও ফুটেজ সহকারে এখানে আমরা তদারকি করতেছি। এবং প্রতিটা ছাত্রের আমাদের অ্যাপসের মাধ্যমে ডায়েরি মেনটেন করা। একজন শিক্ষক, এই 350-400 শিক্ষকের মধ্য থেকে যদি কেউ একজন শিক্ষক যদি ডায়েরি না পূরণ করেন, সেটা আমরা সাথে সাথে এখানে রিপোর্ট করে ফেলতেছি। এবং তাদের একটা মাসিক রিপোর্ট, ত্রৈমাসিক রিপোর্ট, সব কিছু আমরা অ্যাপসের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতেছি। আলহামদুলিল্লাহ, এইবার আমরা আমাদের বেতন সকল কিছুই আমরা অনলাইনের মাধ্যমে করেছি। আমরা চাচ্ছি আধুনিক যুগে আমরা সর্বোচ্চ মানের আমরা সার্ভিসগুলো আমরা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আমরা করছি। টোটাল কত হাজার ছাত্র রয়েছে বর্তমানে? আমাদের এখানে প্রায় 4500, অর্থাৎ যদি আপনাকে একবারে অঙ্কটা একবারে অ্যাকুরেট বলতে চাই, যেহেতু আমাদের সফটওয়্যার রয়েছে, সেটাও আমাদের রয়েছে। সেটা হলে আমাদের 4275 জন ছাত্র রয়েছে আমাদের বর্তমানে। জি দর্শক, আসলে আমরা শুনলাম সে কুমিল্লার অজপাড়া গ্রাম থেকে এসে বর্তমানে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থাকে একদমই কিন্তু পরিবর্তন করে দিচ্ছেন। এবং যদি আমি বলি যে বাংলাদেশে হাতে গড়া যদি কয়েকটি প্রতিষ্ঠান থাকে, তার মধ্যে আলহেরা, কিডস হ্যাভেন, জামিয়াতুল হেরা, এই প্রতিষ্ঠানগুলো রয়েছে। আর এই প্রতিষ্ঠান পুরোটাই কিন্তু পরিচালনা করছেন ওস্তাদ মাওলানা জাফর আহমদ মজুমদার। ওস্তাদ, সর্বশেষ আপনার এই যে কখনো কি ভেবেছেন যে এত বড় আপনার প্রতিষ্ঠান হবে, ঢাকা শহর, এতগুলো প্রতিষ্ঠান থাকবে, হাজার হাজার ছাত্র থাকবে, অনেকগুলো পরিবার চলছে আপনার? যেমন আমরা যদি বলি শিক্ষক 450 মতো যে ওস্তাদ রয়েছে, 400 মতো ওস্তাদ রয়েছে, সেই ওস্তাদদের পুরো পরিবার চলছে, মানে হাজার হাজার মানুষ এখানে কাজ করে খাচ্ছেন। তো এই বিষয়টাই কখনো ভেবেছেন যে এত বড় প্রতিষ্ঠান হবে? না, আলহামদুলিল্লাহ। আসলে ছোট থেকেই তো শিক্ষকতা বা প্রতিষ্ঠান করে এই ধরনের স্বপ্ন লালন করেছি। আমি তো আপনাকে একটু আগে বলেছি যে আমি তামির মিল্লাত মাদ্রাসায় ছাত্র হিসেবে ভর্তি হতে পারবো কিনা, এটাই আমার মাঝে একটু একটা কম্পন ছিল। সেই জায়গায় আমি বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানেই 19টি বছর শিক্ষকতা করেছি। তো আলহামদুলিল্লাহ, এটা আসলে আমার কোনো কৃতিত্ব না এবং আমার কোনো যোগ্যতাও নাই, আমি একবারে নগণ্য। কিন্তু এটা রব্বে কারিমের খাস দয়ায়
রব্বে করিম আমাকে দিয়েই আজকে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছেন এবং পরিচালনা করছি, এবং এইটার অধীনে যে পরিবারগুলো চলছে, প্রায় 400-র মতো শিক্ষক শিক্ষিকা স্টাফের পরিবার যে চলছে, এটা আসলে আমার কিছু না, এটা রব্বে করিমের খাস দয়ায় এটা পরিচালনা আমাকে দিয়ে, আমার মতো নগণ্যকে দিয়ে পরিচালনা করাচ্ছেন। এই জন্য রব্বে করিমের দরবারে আমি সর্বোচ্চ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটি প্রশ্ন হলো যে এই যে এত বড় প্রতিষ্ঠান পরিচালনা করছেন, এমন কোনো ঘটনা ঘটেছে কিনা শুরু থেকে, যে ঘটনা অবাক করার মতো? আসলে যে কোনো কিছু শুরু করলে এটার কিছু যদি না ঘটে তাহলে আপনি কখনো বড় হইতে পারবেন না। অনেক ঘাত প্রতিঘাতকে ডিঙ্গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত নিয়ে এসেছেন। শুধু তাই না, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, যে বিভিন্নভাবে ষড়যন্ত্রের খোপে ফেলাইয়ে আমাকে বিভিন্নভাবে হেস্তন্যস্ত করার বিভিন্ন সময় চেষ্টা করেছে একটা শক্তি, কিন্তু আলহামদুলিল্লাহ রব্বে করিমের দয়া, এই প্রতিটা জিনিসে যেটাই উদ্যোগ নেয় আল্লাহকে বন্ধ করে দেওয়া এবং বিভিন্ন ষড়যন্ত্র, এটাই রব্বে করিম এটাকে আরো পজিটিভ আকারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো মানে এটা তরাক্কি এবং উন্নতি দান করেন। তো এটা আসলে আমি মিডিয়ার মাধ্যমে আনতে চাই না, এমন তো হয়েছেই বিভিন্ন সময় যখন প্রতিষ্ঠানটি সূচনা করি, কেউ কেউ বন্ধ করে দিতে চেয়েছিলেন, বিভিন্ন সময় বন্ধ করে দিয়ে চেয়েছিলেন, এখনো কেউ কেউ বিভিন্নভাবে দূর থেকে আমাদের হুমকি দামকিও দিতে চান, মানে বন্ধ করে দেওয়ার বা করে দিতে চান। এটা আসলে আমার তো বিশ্বাস, আত্মবিশ্বাস, যারা ষড়যন্ত্র করবে তারা শেষ হয়ে যাবে, দিনই প্রতিষ্ঠান কখনো বন্ধ হবে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে দর্শক, যদি পুরো রাত যদি এভাবে প্রশ্ন করে থাকি, প্রশ্নের উত্তরে আসবে, শেষ হবে না। তো দর্শক, আসলে তবুও শেষ করতে হবে অনুষ্ঠান। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথেই ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা জানতে পেরেছি বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সেই শিক্ষা প্রতিষ্ঠানের আমরা গল্প শুনেছি, এবং আমরা গল্প শুনেছি ওস্তাজ মাওলানা জাফর আহমদ মজুমদার আজকে এখানে বসে রয়েছেন। আমি আরেকবারও বলেছি, সেই কুমিল্লা, যদি আমরা বলি কুমিল্লার একদম নাঙ্গলকোটের শেষ মাথায় বাড়ি, সেখান থেকে এসে ঢাকা শহরের একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, সেই বিষয়গুলো আপনারা শুনেছেন। আমরা আবারও অন্য কোনো অনুষ্ঠানে যুক্ত হব। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। তার আগে ওস্তাদ থেকে কথা বলতে বলতে বিদায় নিব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ যে মেসেজটি আমি দিতে চাই, আপনারা আপনাদের কলেজের টুকরা সন্তানদেরকে নিয়ে আপনি একটি সর্বোচ্চ প্ল্যান তৈরি করেন। আপনার যে স্বপ্নই দেখেন না কেন, আপনার যে প্ল্যানটা আপনি সাজিয়েছেন, তার পূর্বে যেন কোরআনের শিক্ষা, সেটা আলহেরা নয়, শুধু আলহেরা নয়, আপনি বাংলাদেশের যেই কোনো জায়গায় থেকেই কমপক্ষে প্রাথমিক শিক্ষা যেন আপনার কোরআনের শিক্ষা হয়, এটা থেকে যদি মাহরুম করেন, রব্বে করিমের কাছে আপনিও আসামি হয়ে যাবেন। আমি দর্শকদেরকে এই কথাটি বলে আমি শেষ করতে চাই যে আপনার সন্তান কোরআনবিহীন ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, সচিব হলো, আপনার লাভটা কি আমাকে এটা বুঝান। কারণ আমাদের মৃত্যুর পর আমলের দরজা বন্ধ। যদি সন্তান যদি 1000 কোটি টাকার মালিক হয়, রাষ্ট্রপ্রধান হয়, আপনার লাভ কি? যদি তার মাঝে যদি কোরআনের শিক্ষা না থাকে, তাহলে মৃত্যুর পরে আমাদের ঠিকানা হয়ে যাবে তো জাহান্নাম। আমাদের ঠিকানাইতে যে একটু যে সন্তানের যে একটু দোয়া, ওয়ালাদিন সলিনি ইয়াদউ লাহু, যে সন্তান দোয়া করবে, যেটা দোয়া করবে সেটা কোরআন ভুল পড়বে, এটা তো আমার আপনার জন্য লানত হয়ে যাবে। এই জন্য আমরা চাই আমাদের সন্তানকে যা ইচ্ছা তাই বানাবো, প্ল্যান করেন, কিন্তু প্রথমত যেন কোরআনের শিক্ষা থাকে। এই আবেদনটুকু রেখে আল হেরা টিভির পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।